নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আগের দিনের ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওটি ঠিক সেখান থেকেই শুরু করলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি এই শহরের সবথেকে পুরনো এবং বিখ্যাত ব্রিজের ওপরে। সম্পূর্ণ সালজবুর্গ শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই নদীটির নাম সালজাক। এই নদীর ওপরে বেশ কয়েকটি ব্রিজ রয়েছে, তবে এই ব্রিজটি হলো এই শহরের মেন ব্রিজ, যার নাম স্টাচ ব্রুকা। এটি 1948 সালে উদ্বোধন হয়েছিল। বহু যুগ আগের থেকে ঠিক একই জায়গায় ব্রিজ ছিল, তবে আমরা এখন যেই ব্রিজটি পার করে এলাম সেটা এই একই জায়গার 10 নম্বর ব্রিজ। তবে আমরা একটু খুঁজে খুঁজে নানান বিষয় এক্সপ্লোর করে ঘুরে বেড়াতে ভালোবাসি, তাই মেন রাস্তা পার করবার সময় জেব্রা ক্রসিংটা ইউজ না করে সাবওয়ে দিয়ে পার করলাম। আর দেখা পেলাম সম্পূর্ণ সাবওয়ে পথের দেওয়াল জুড়ে সুন্দর স্প্রে পেইন্টিংগুলির। সালজবুর্গ শহরটি আয়তনে খুব একটা বড় নয়, আর বিশেষ বিশেষ জায়গাগুলিও প্রায় হাঁটা পথের দূরত্বের মধ্যেই অবস্থিত, তাই আমাদের কাছে 24 ঘন্টার টিকিটটা থেকে থাকলেও আমরা হাঁটা পথে সম্পূর্ণ শহরকে এক্সপ্লোর করবার জন্য বেশি আগ্রহী। তাই এদিক থেকে ওদিক যেতে আসতে বাস না নিয়ে আমরা হাঁটা পথেই চলে এলাম নিউ সিটি থেকে ওল্ড সিটির দিকে। ইউরোপের বেশিরভাগ দেশের বড় বড় শহরগুলির মধ্যে দুটি করে পার্ট লক্ষ্য করেছি আমরা, পুরনো এবং নতুন, যেটা নাকি আমাদের বুদাপেস্ট সহ প্রাগ, ভিয়েনা, ব্রাতিস্লাভা, লুবলিয়ানা ইত্যাদি শহরের মধ্যেও পেয়েছিলাম। ঠিক তেমনভাবেই এই শহরের মিরাবেল গার্ডেন এবং প্যালেস সহ আরও অনেক বিখ্যাত জায়গাগুলি রয়েছে এই শহরের নিউ সিটিতে। আর সালজাক নদী পার করে আমরা এখন এলাম ওল্ড সিটিতে। আর যে কোনো শহরের ওল্ড পার্ট মানেই আমাদের কাছে এক গুচ্ছের ইতিহাস আর ভালো লাগার বিষয়। ঠিক সেই আগ্রহ নিয়েই আমরা এখন এলাম এই শহরের বিখ্যাত রাস্তায়, যার নাম গেটহাইডে গাসা। তবে এই নামটি ভীষণ রকম খটোমটো বলে আমি এই রাস্তার আরেক নাম গ্রেইন লেন নামেই সম্পূর্ণ ভিডিওতে এর সম্পর্কে তথ্যগুলি শেয়ার করব। এই রাস্তাটি বেশ কিছু কারণে প্রসিদ্ধ এবং এই শহরের একটি বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে পরিচিত। যদিও তার সবথেকে বড় কারণ হলো এই হলুদ বাড়িটি। এটি জগৎ বিখ্যাত সুরকার মোৎজার্টের বাড়ি। এই বাড়িটির 5 তলার একটি ঘরে 1756 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন সুরকার মোৎজার্ট, আর এখানে তিনি নিজের 17 বছর বয়স পর্যন্ত ছিলেন। এখন এই বাড়িটির 4র্থ তলায় মোৎজার্ট মেমোরিয়াল হাউস এবং মিউজিয়াম অবস্থিত। এই মিউজিয়ামে তার বেশ কিছু পছন্দের বাদ্যযন্ত্র রয়েছে, যেমন ওনার প্রিয় পিয়ানো, বেহালা, নিজের হাতে লেখা মিউজিক শিটগুলি এবং মোৎজার্ট ফ্যামিলি পোর্ট্রেট সহ আরও বিভিন্ন রকম ঐতিহাসিক জিনিসপত্র রাখা রয়েছে সেখানে। এই উজ্জ্বল হলুদ রঙের বাড়িটি সালজবুর্গে ঘুরতে আসার প্রতিটা লোকের কাছে একটি আকর্ষণীয় বিষয়। তেমনি আমরাও ভীষণভাবে খুশি নিজে চোখে এই মুহূর্তকে উপভোগ করতে পেরে। এসব অভিজ্ঞতা জীবনে কোনোদিন ভুলবার মতন নয়। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এখন একটি সুপারমার্কেট স্পার। ও হ্যাঁ, এই রাস্তার নাম হলো গেটহাইডে গাসা, সেটা তো আগেই বললাম। তবে এই নামটির একটি অর্থ রয়েছে। গেটহাইডে মানে গ্রেইন বা শস্য, আর গাসা মানে স্ট্রিট বা রাস্তা, তাই এক কথায় এই রাস্তাটির আরেক নাম গ্রেইন লেন। তবে এখন এই গ্রেইন লেন হলো একটি ব্যস্ততম শপিং স্ট্রিট, যা অস্ট্রিয়ার সালজবুর্গ শহরের ঐতিহ্যবাহী স্থান। ট্রেডিশনাল জিনিস থেকে আরম্ভ করে নিত্য নতুন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শোরুমে ভরা এই সম্পূর্ণ রাস্তাটি। আর শুধু যে এই সম্পূর্ণ রাস্তা জুড়ে সব দোকানপাট আর রেস্টুরেন্ট রয়েছে তা নয়, এরকম সব রাস্তাগুলির যে কোনো একটি গলি ধরে ভেতরে চলে এলেই দেখা পাওয়া যায় ছোট ছোট কোর্টইয়ার্ড বা উঠোনগুলির, যার চারিদিকে ঘিরে ঘরবাড়ি সহ আরও সরু গলিরও দেখা পাওয়া যায়। আর যেহেতু বেশিরভাগ লোকেদের বাইরের বড় বড় জায়গাগুলি নিয়ে বেশি ব্যস্ততা থাকে, তাই এরকম যে কোনো একটা গলিতে ঢুকে পড়লেই দেখা পাওয়া যায় শান্ত পরিবেশ এবং ইউনিক কিছু ঘরবাড়ির ডিজাইন সহ নানা রকম দোকানপাটগুলির। সবাইকে নিয়ে যাব আমি সবাইকে এসব কাঠের না ভাই? না বলে
ঘড়ি টাইপের কিছু আছে মনে হয়। আমাদের তো ভীষণ ভালো লাগে এভাবে ঘুরে বেড়াতে। সত্যি বলতে হুট করে যদি এই কোর্টইয়ার্ডে না এসে পড়তাম তাইলে কিন্তু এই অনবদ্য জিনিসে ভরা ক্রিসমাস স্পেশাল দোকানটির দেখাই পেতাম না। আর এই লোকাল জ্যামের দোকানটি তো আমাদের মন কেড়ে নিয়েছে। একসাথে এত রকমের জ্যাম আমরা কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে যেন সবকটা কিনে ফেলি, কিন্তু নিয়ে যাওয়ার অসুবিধার জন্য কাছের কোনো জিনিস কিনতেই পারি না। আর কি করা যাবে, চলুন এবারে বাইরের দিকটায় ফিরে যাই। আমরা আবার সেই গ্রেন লেনের মেইন রাস্তায় বেরিয়ে এলাম এবং খেয়াল করে দেখুন এই রাস্তার প্রতিটা দোকানের সামনে এরকম রট আয়রনের তৈরি অসাধারণ ডিজাইনগুলোর ফ্রেমের মধ্যে দোকানের নামগুলি লেখা রয়েছে। এটি এই রাস্তার বিশেষত্ব এবং ঐতিহ্যবাহী নিয়ম, যা এই সম্পূর্ণ রাস্তাটিকে এক আলাদা মাত্রায় সুন্দর করে তুলেছে। এই শপিং স্ট্রিটের মধ্যেই দেখা পেলাম বিশ্ববিখ্যাত এনার্জি ড্রিঙ্ক রেডবুলের শোরুমটির। রেডবুলের জন্ম এই শহরেই, তা তো অনেকেই জানেন। এই শোরুমে রেডবুল কোম্পানির নানা রকম জামা কাপড় সহ আরও অনেক কিছু জিনিসের সম্ভার রয়েছে। তবে আমাদের খুব ইচ্ছে রেডবুল মিউজিয়ামটি নিজে চোখে ঘুরে দেখবার, তাই আজকে আর এই দোকান থেকে কিছু নেব না। তবে জানেন তো এই গ্রেন লেনটি সালজাক নদীর 1 ব্লক পিছনেই অবস্থিত এবং আজ এটি ওল্ড টাউন কোয়ার্টারে একটি বড় পথচারী অঞ্চলের অংশ হয়ে উঠেছে। 1150 সালের দিকে গ্রেন লেন হিসেবে এই জায়গাটিকে প্রথম উল্লেখ করা হয়েছিল। তখন এটি ঐতিহাসিক সালজবুর্গ বাণিজ্য কেন্দ্র থেকে মুলেনের উত্তর পশ্চিম উপশহরে নিয়ে যাওয়া হয়েছিল। গ্রেটেইডে গাসা হওয়ার আগে এর নামটি বেশ কয়েকবার পরিবর্তন হয়েছিল। নাগরিকরা 14 শতকের রাজপুত্র আর্চবিশপদের দ্বারা প্রধান অধিকার লাভ করে। তারপর বেশ কয়েকটি বড় ট্রেডিং হাউস রাস্তার ধারে তাদের পণ্য প্রদর্শন করতে শুরু করেন। পরবর্তীকালে এই গ্রেন লেন প্যাট্রিশিয়ান এবং সরকারি কর্মকর্তাদের জন্য একটি ভীষণ পছন্দের আবাসিক এলাকা হয়ে ওঠে। এখানে থাকা অনেক বাড়িগুলির মধ্যে মনোরম প্যাসেজওয়ে এবং উঠোন রয়েছে, সেরকমই একটাই আমরা একটু আগেই ঘুরে এলাম। পরবর্তীতে বিপুল সংখ্যক ঐতিহাসিক আবাসিক বাড়িগুলি বাণিজ্যিক প্রাঙ্গণে পরিণত হয়েছে। আচ্ছা, এটা আর সেই ঐতিহাসিক এবং অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে এই জায়গাটিকে রক্ষা করার জন্য সালজবুর্গ শহরের প্রশাসন এই রাস্তাটির খাঁটি চরিত্রকে ধরে রাখার জন্য বেশ কিছু প্রচেষ্টা করেছে, যার মধ্যে আমাদের সবথেকে বেশি করে চোখে পড়ল সব দোকানের সামনে রট আয়রনে তৈরি সেই অপূর্ব সুন্দর কারুকার্যে ভরা ফ্রেমগুলির। আর এই শহরের ওল্ড টাউনের অলিগলি সব জায়গা দিয়েই ঘোড়ার গাড়ি চলে বেড়ানোটা জাস্ট অসাধারণ সুন্দর লাগলো। মনে হচ্ছে যেন আমরা হুট করেই কোনো একটা সিনেমার সেটের ভিতরে প্রবেশ করে ফেলেছি। তবে এবারে চলুন আরেকটি কোর্টইয়ার্ড বা উঠোন থেকে ঘুরে আসা যাক। ভেতরের পরিবেশগুলি আমাদের ভীষণ সুন্দর অভিজ্ঞতা দিয়ে চলেছে, আর সব দোকানগুলিতে কি অসাধারণ সুন্দর সুন্দর সব জিনিসে ভরা। আমরা হোটেলে ফেরার আগে আজকেই সুভেনিয়ার শপ থেকে নিজেদের পছন্দ মতন কিছু ম্যাগনেট কিনে নেব। চল, ওরা তো ওই পাশেই ছবি তুলবো।
কি মিষ্টি। এটা চকলেটের দোকান? কি নাম? আমি বলছি হ্যাঁ, লোকে যদি কখনো সব এখানে লোকে আসে না, বাইরের লোকজন সব। সামনের দিকে তুলি তাহলে একটু আলো পড়বে। কথা বলছি এখানে খেতে মনে হচ্ছে ক্যাফে টমাসে বাবা। লিখে রেখেছি আমি। সেই দাম হবে বল? তবে এবারে চলুন এই শহরের বিখ্যাত মোৎজার্ট চকলেট নিয়ে নিই। মোৎজার্ট চকলেট হলো পেস্তা, মার্জিপান এবং নুগাট দিয়ে তৈরি একটি মিষ্টি। এটি 1890 সালে পল ফাস্ট নামে একজন ডেজার্ট শিল্পী প্রথম তৈরি করেছিলেন এবং বিখ্যাত সুরকার উলফগ্যাং আমাদেউস মোৎজার্টের নামে সেই মিষ্টিটির নামকরণ করেছিলেন, যা পরে তিনি মোৎজার্ট কুগেল হিসেবে বৃহত্তর পরিমাণে উৎপাদন করেছিলেন। 1905 সালে পল ফাস্ট প্যারিসের একটি প্রদর্শনীতে মোৎজার্ট কুগেল উপস্থাপনা করেন এবং এর জন্য একটি স্বর্ণপদকও পেয়েছিলেন। পরবর্তীতে সেই চকলেট আরও কিছু ক্যাফে এবং বেকারিতে তৈরি করতে আরম্ভ করেছিলেন, সেগুলিও ভীষণ বিখ্যাত মোৎজার্ট চকলেট হিসেবে। তবে আমরা সেই ক্যাফেতেই এলাম যেখানে প্রথম এই চকলেটের আবিষ্কার। এই চকলেটের আসল রেসিপি অনুযায়ী এখনও এটি হাতে তৈরি হয় এবং শুধুমাত্র ওনাদের দোকানেই বিক্রি হয়, কিন্তু এই চকলেটের প্রতিরক্ষামূলক অধিকারের অভাবের কারণে প্রচুর জায়গায় এই একই চকলেটের রেসিপিকে অনুকরণ করা হয়। আমরা গুগল বাবার শরণাপন্ন হয়ে হাঁটা পথেই সেই ঐতিহাসিক ক্যাফেটিতে পৌঁছে গেছি। এখানে 10টা মোৎজার্ট চকলেটের দাম 20 ইউরো, যা ইন্ডিয়ান টাকায় 1898 টাকার মতন। অর্থাৎ ইন্ডিয়ান টাকায় একটি চকলেটের দাম পড়ল 95 টাকার মতন। এলো অন্য ফ্লেভার। Sorry, how much? 90. Oh, 6 pieces, 90. যা যা ওদিকে যা। No problem. চলো, মোৎজার্টের চকলেট হয়ে গেছে। টিং 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 টিং। এটা নীলটাই না? ওটাই অথেন্টিক। এরা হচ্ছে ফার্স্ট বানিয়েছিল। মোৎজার্ট চকলেট গল্পটা একটাই খাই আগে। হাতে করে বানানো হয় তো। আচ্ছা, টেরেবেকা না, ফুটো করে ভেতরে ঢোকানো হয়, তারপর ওটাকে ব্লক করার জন্য বা চকলেট দিয়ে ঠাসে তো। ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা করে কাঠিয়ে দিয়ে ললিপপের মতো করে ভেতরে কি ঢুকায় করতে হয়। আমন্ড না, উপরে চকলেটের কোটিংটা করে না। আচ্ছা, ওর জন্যই একটু ইয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তাই হ্যাঁ হ্যাঁ, হাফ কাটিং। কেমন? হ্যালো, মার্জিপান দেওয়া ভিতরে? ও, মার্জিপানটার কোয়ালিটি ভালো। আর চকলেটও অত মিষ্টি না। ডার্ক চকলেট না, কি কোয়ালিটি রে। আর সামনে রাস্তার পাশে এই পেইন্টিংগুলিকে দেখুন শুধু, এগুলি সত্যি চোখে লাগার মতন সুন্দর। একেবারে যেন জলজ্যান্ত সিনারি দেখছি, যেমন নিখুঁত তেমন অপূর্ব সুন্দর।
আমরা এখন এলাম সালজবুর্গ ক্যাথিড্রালের সামনে। সামনের এই সবুজ ডোমটি সহ সুবিশাল চার্চটি হলো সালজবুর্গ ক্যাথিড্রাল, যা এই শহরের সবথেকে বড় এবং ঐতিহ্যবাহী ক্যাথিড্রাল। আমরা এর ভেতরটা আজকেই ঘুরে দেখব এবং এই ক্যাথিড্রালের সাথে জড়িয়ে থাকা তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করব। তবে বাইরের পরিবেশটা কি অদ্ভুত সুন্দর লাগছে দেখেছেন? যেমন সুন্দর আবহাওয়া তেমনই সুন্দর পরিবেশ। জায়গাটা যেন এক পলকে ভীষণভাবে শান্তি দিল আমাদের মনে। একদিকে এই সুন্দর ফোয়ারাটির জলের ঝরঝর শব্দ, আবার একদিকে এদিক ওদিক দিয়ে চলে বেড়ানো ঘোড়ার গাড়ির টকবক টকবক শব্দ, আর একদিকে রয়েছে পাহাড়ের ওপরে সালজবুর্গ ক্যাসেল, আর আরেক দিকে সালজবুর্গ ক্যাথিড্রাল। সবকিছু মিলিয়ে এ যেন এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। যে কোনো জায়গাকে ভালোবেসে ঘুরতে আসার আনন্দটা হয়তো এটাই, যে সব কিছুর সাথে নিজেকে রিলেট করতে পারি আমরা। চোর ধরেছি, আমি চোর ধরেছি। লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছে। ও মা, ঘোড়ার গাড়িগুলো সুন্দর। আর এই হলো বিশ্ববিখ্যাত সুরকার এবং মনীষী মোৎসার্টের স্ট্যাচু, যার নামে এই চকলেট তৈরি। আহা, আমাদের কতদিনের ইচ্ছেটা আজ পূরণ হলো। রাস্তার পাশে থাকা এই বুটিকটির জামা কাপড়গুলি দেখে এই শহরের ট্রেডিশনাল জামা কাপড়ের আঁচ পেলাম। ভীষণ সুন্দর এবং ইউনিক ডিজাইন, তাই না? আর সম্পূর্ণ বুটিকটিকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। বাইরে রাখা কয়েকটা জামা কাপড়ের মধ্যে আমার ওই কালো স্কার্টটা ভীষণ সুন্দর লাগলো। যাই হোক, এবারে চলুন হাঁটি হাঁটি পা পা করে এই শহরের আরেকটি বিখ্যাত দৃশ্যসহ সালজবুর্গ ক্যাথিড্রালের দিকে এগোই। কাসেলটা কি সুন্দর রোদ পড়েছে, ছবি তোল। চলে যাবে রোদ, তাড়াতাড়ি তোল। আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, চট করেই সূর্য ঠাকুরও অস্ত চলে যাবেন। আমরা আবার এখানে আসার সুযোগ পাবো কিনা তা জানি না, তাই সৌভিককে বললাম তাড়াতাড়ি ছবি তুলে নে। এই জায়গাটি সালজবুর্গ ক্যাথিড্রাল আর সালজবুর্গ ক্যাসেলের মাঝের একটি বড় আকারের কোর্টইয়ার্ডের মতন জায়গা, যেখানে সাধারণ লোকেদের জন্য একটা দাবা খেলার বড় চেস বোর্ড বানানো রয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে বিশাল বড় আকারের একটি গোল্ডেন মোৎসার্ট চকলেট, এবং সেই চকলেটের উপরে দাঁড়ানো একটি মানুষের স্ট্যাচু রয়েছে। এখানে দেখানো হয়েছে সালজবুর্গ ক্যাসেল সহ সম্পূর্ণ পাহাড়ের দৃশ্যটিকে উপলব্ধি করবার জন্য এই ভিউ পয়েন্টটিকে তৈরি করা হয়েছে।
এছাড়াও এখানে নানা রকম জিনিস সহ সুভেনিয়ার শপগুলি রয়েছে এবং কিছু খাবার জিনিসের দোকানও রয়েছে। তবে এই দোকানগুলি দিনের বেলাটুকুর জন্যই বসেছে দেখলাম। ও দিক দিয়ে বেরিয়ে যাবে। সত্যি সত্যি এই জায়গা থেকে কাসেল অঞ্চলটি দেখতে দুর্দান্ত সুন্দর লাগলো। আর একটু পর পর এই ঘোড়ার গাড়িগুলোর ছুটে বেড়ানোটা আমাদের ভীষণ ভালো লাগছে। এখানে ঘুরতে আসা অনেক ট্যুরিস্টরাই এই সম্পূর্ণ এরিয়াটিকে ঘোড়ার গাড়ি চড়ে এক্সপ্লোর করে থাকেন। তবে এবারে চলুন ক্যাথিড্রালের ভেতরে যাওয়া যাক। এই ক্যাথিড্রালের বাইরের কোর্টইয়ার্ডটিও বিশাল আকৃতির। তৈরি ফার্স্ট। ভেতরে এসে মনটা একেবারে শান্ত হয়ে গেল। বসবার জায়গাগুলি কাঠের তৈরি এবং তার মধ্যেও রয়েছে অসাধারণ সুন্দর কারুকার্যে ভরা। কি অপূর্ব সুন্দর করে সাজানো প্রতিটা কোণা। ছাদ থেকে আরম্ভ করে চারিদিকে দেওয়ালগুলি নানা রকম সুন্দর সুন্দর কারুকার্যে ভরে রয়েছে। আর ভেতরের ফ্লোরটা এতটাই পরিষ্কার যে আমাদের জুতোগুলিও প্রায় পিছলে পিছলে যাচ্ছে হাঁটতে গিয়ে। ভাবুন শুধু। ভেতরের আলোটা একদমই কম লাগলো। এই ক্যাথিড্রালটি প্রথম তৈরি হয় সপ্তদশ শতাব্দীতে। সেন্ট রুপার্ট 774 সালে একটি রোমান শহরের অবশিষ্টাংশের উপর এই চার্চটি প্রথম প্রতিষ্ঠা করেন। 1181 সালে আগুন লাগার পর ক্যাথিড্রালটি পুনর্নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীতে এটিকে আবার বারোক স্টাইলে সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা হয়, যার বর্তমান রূপ এই সালজবুর্গ ক্যাথিড্রাল। ইতিহাসের সাথে এই ক্যাথিড্রালের সম্পর্ক অনেক গভীর। তবে এবারে চলুন কিছুক্ষণ এই সুন্দর সৃষ্টি এবং শান্ত পরিবেশকে মন ভরে উপভোগ করি।
আর এটি হলো এই ক্যাথিড্রালের ব্যাপটিসমাল ফন্ট, যেখানে সুরকার উলফ গ্যাং আমাদেউস মোৎসার্টকে বাপ্তিস্ম করানো হয়েছিল। সত্যি নজর কাড়ার সৌন্দর্য যাকে বলে তার দেখা পেলাম। তবে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাকি থেকে যাওয়া নানা অভিজ্ঞতার গল্প নিয়ে হাজির হব পরের ভিডিওতে। আমার তৈরি করা ভিডিওগুলি আকারে বড় হলেও আমি চেষ্টা করি যে কোনো জায়গা ঘুরতে গেলে নিজেরা যা যা দেখলাম এবং জানলাম তার সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে। অনেকেই এত লম্বা ভিডিও দেখবার সময় বা উৎসাহ কোনোটাই পায় না। প্রথমে আমিও ভেবেছিলাম যে এবারের ভিডিওগুলি আমি ছোট ছোট পার্ট করে পোস্ট করে দেব, বেশি কিছু তথ্যগুলি শেয়ার করব না। কিন্তু পরে ভেবে দেখলাম আমার কাজের ধরন আমি চেঞ্জ করে দিলে নিজেই নিজের কাজের প্রতি খুশি হতে পারবো না। তাই আপনাদের কারোর যদি ভিডিওগুলি অকারণে বড় আকারের মনে হয় তাইলে স্কিপ করে করে দেখতে পারেন। তবে আমি এই ভিডিওগুলির জন্য অনেক পড়াশোনা এবং সময় খরচ করে তৈরি করি এবং ভয়েস ওভারও দেই। তাই ভালো খারাপ যাই লাগুক না কেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।